আপনি আপনার সিভিটা তৈরি করেন, সাজান সুন্দর করে। তারপর সিভির আপনি আ মা নামটা নেমিংটা ওইভাবে করেন। তাহলে দেখা গেল যে আপনার সিভিটা সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হাইলাইট অ্যাচিভমেন্ট। আপনার জীবনে কি অর্জন আছে সেই জিনিসগুলো যদি আপনার কিভাবে হাইলাইট করতে হবে, শুরু থেকে রাখতে হবে সেটা। এবং প্রফেশনালিজম থাকবে, অপরচুনিটি ফর ইন্টারভিউ। এতে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনালিজম, আপনি যে একজন মানে এইসব বুঝেন এইটা টের পাওয়া যাবে এবং ইন্টারভিউ এর জন্য সুযোগ বা মানে চান্স বেড়ে যাবে। তো অবজেক্টিভ আমরা জানি যে আমরা কিভাবে একটা ভালো সিভি তৈরি করব যেখানে দেখলে আমাদেরকে মনে করবে যে না এ কিছু জানে। এই বিষয়টা আমাদের প্রধান উদ্দেশ্য। পারপাস এটা আমরা দেখলাম অলরেডি আলোচনা করেছি এটা কি জিনিস। তাহলে এখানকার ইম্পোর্টেন্ট জিনিস কি? এখানকার ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে দ্যা ইম্পোর্টেন্স অফ ওয়েল ক্রাফটেড রেজিউম। আমরা কেন একটা ভালো রেজিউম তৈরি করব? এখানকার মধ্যে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। এটার উপর প্রশ্ন আসবে। ঠিক আছে? সবাই এটা নোট করে রাখেন। খালি এতটুকু লিখে রাখেন যখন আপনাদেরকে লেকচার শিট দিবে তখন এই জিনিসটা ভালোভাবে পড়বেন। ঠিক আছে? মুখস্থ করে ফেলবেন। একই জিনিস। এই ব্যাপার আর এই ব্যাপার। ঠিক আছে? একই। যে যদি বলা হয় দ্যা ইম্পোর্টেন্স অফ এ ওয়েল ক্রাফটেড রেজিউম অথবা যদি বলা হয় পারপাস অফ এ রেজিউম। ২ টার উত্তর একই রকম হবে। ঠিক আছে? তো সুতরাং প্রশ্ন যেকোনটাই হতে পারে। আপনারা উত্তর ওইটাই দিবেন। আচ্ছা। দ্যা ইম্পোর্টেন্স অফ এ টার্গেটেড অ্যান্ড টেইলরড রেজিউম। এটা আমি আগে হলো গিয়ে শিখাইতাম কিন্তু এখন আর ইয়া করব না। কারণ এগুলো সাধারণত যারা হাইলি এক্সপেরিয়েন্স হয় তাদের ক্ষেত্রে হলো গিয়ে কাজে লাগে। আপনাদেরকে এখন আমার মনে হয় না যে এটা শিখায় শুধু মাথা খারাপ করার দরকার আছে। আচ্ছা। এই জিনিসটা ইম্পোর্টেন্ট। এটাও মাথায় রাখেন। ঠিক আছে? এটা নোট রাখেন, এটাও ইয়ে করবেন। আচ্ছা। তাহলে একটা রেজিউমের মধ্যে কি জিনিস থাকতে হবে? একটু আগে আমরা হালকা পাতলা আলোচনা করেছি যে কি জিনিস থাকতে হবে। এবার আরেকটু ভালোভাবে আলোচনা করি যে কি থাকতে হবে। সেটা হচ্ছে ১ম এ থাকতে হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো যে আপনার কনট্যাক্ট ইনফরমেশন থাকা লাগবে। কনট্যাক্ট ইনফরমেশন তার মানে আপনার সাথে খুব সহজে এবং এটা একেবারে আপনার নামটা এবং আপনার কনট্যাক্ট ইনফরমেশনটা এইটা যেন সবার আগে আপনাকে নজরে পড়ে। কেননা এমন হতে পারে যে উনি অনেক কিছু ঘাটাঘাটি করল না। উনি আপনাকে খুব মানে উনার সিভি দরকার, সিভি পাইছে আপনাকে ডেকে ফেলল। সুতরাং পাওয়া মাত্র যাতে আপনার নামটা এবং সাথে আপনার অ্যাড্রেস বা আপনার মোবাইল নাম্বার ইত্যাদি জিনিসটা সহজে দেখে ফেলতে পারে সেরকম একটা ব্যবস্থা থাকা লাগবে। তার মানে নাম এবং আপনার কনট্যাক্ট অ্যাড্রেস এটা একদম সবার উপরে টপে থাকবে। সাধারণত যেটা হয় যে ছবি যেটা থাকে, ছবি থাকে সাধারণত বাম দিকে বা ডান দিকে এবং নাম। এখন যেখানেই যাই হোক না কেন সবার উপরে সবার টপ অফ দ্য লিস্টে থাকবে নামটা বড় করে এবং সাধারণত ছবির নিচে বা নামের নিচেই অ্যাড্রেসটা থাকে। ঠিক আছে? তো সুতরাং আম আম আ আমরা আমাদের যদি সিভি তৈরি করি তাহলে সিভির মধ্যে সবার উপরে বড় করে নাম রাখবো এবং সিভি অনেক বেশি মানে গোলমালে হওয়া যাবে না। প্লেন এবং সিম্পল হইতে হবে। এবং তারপরে যাতে নাম ঠিকানাটা চোখে আসে সেইভাবে নাম ঠিকানাটা রাখবো। আগেকার দিনে সিভিতে নাম ঠিকানা একদম শেষে দেওয়া হইতো। তা করা যাবে না। আচ্ছা। সামারি অর অবজেক্টিভ। সামারি কি? সামারি হচ্ছে ওয়ার্ক সামারি। যদি আপনাদের অনেক দিনের এক্সপেরিয়েন্স থাকতো তাহলে আপনারা ওয়ার্ক সামারিটা দিতেন। যে আমি যেমন আমার যদি সামারি আমি যদি সিভি তৈরি করি তাহলে আমি ওয়ার্ক সামারি দিব। কি? আমার ওয়ার্ক সামারি দিব যে আমি গোলাম কিবরিয়া ১৮ বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি এবং আমি ফরেন এক্সচেঞ্জ এ কাজ করে দীর্ঘদিন যাবতই আমি ফরেন এক্সচেঞ্জ এ কাজ করছি। করে আমি এখন ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ হিসেবে কর্মরত আছি এবং আমি প্রায় ৳৪,০০০ কোটি টাকার হলো গিয়ে একটা বিজনেস পোর্টফোলিও আল আরাফাহ ইসলামী ব্যাংক মতিঝিল কর্পোরেট ব্রাঞ্চে ৳৪,০০০ টাকার বিজনেস পোর্টফোলিও সামলাই। আমার পড়াশোনা হচ্ছে আমি ইংলিশ অনার্স মাস্টার্স এবং সেই সাথে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে এমবিএ করেছি। আমি যেকোনো একটা এর থেকে বেটার অপরচুনিটির আশায় আছি। আমি যদি এরকম কোনো সুযোগ পাই তাহলে ডেফিনিটলি আমার যে স্কিল আছে সেটা আমি কাজে লাগাবো এবং আরো কিভাবে আম আ শেখার মাধ্যমে আম আরো স্কিল এনহ্যান্স করে প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করা যায় সেই চেষ্টাটা করব। তাহলে দেখেন এখানে কিন্তু এই কয়েকটা লাইনের মধ্যে আমার কিন্তু আমি লাইফ হিস্ট্রি বলে ফেলছি। আমার যে প্রফেশনাল হিস্ট্রি আছে তার মানে আমি ১৮ বছর ধরে কাজ করে আমি ফরেন এক্সচেঞ্জ এ কাজ করি। আমি ফরেন এক্সচেঞ্জ এর ব্যাপারে জানি। আমি হলো গিয়ে মতিঝিল কর্পোরেট আল আরাফাহ ইসলামী ব্যাংকের মতিঝিল কর্পোরেট ব্রাঞ্চে কর্মরত আছি এবং আমার পড়াশোনা হচ্ছে ইংলিশ অনার্স মাস্টার্স এবং তারপরে এমবিএ করা আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আইবিএ থেকে। তো এই সবগুলো বলে ফেলছি। সুতরাং একজন মানুষ যখন ১ম এই হবে কি এই সিভিটা হাতে নিবে, তখন সে যদি মনে করে যে আচ্ছা দেখি কিরকম ১ম এ পড়েই দেখবে যে আসলে আমি যোগ্য কিনা এবং সে আমার সম্পর্কে সমস্তটুকু ইনফরমেশনটা পুরোপুরি পেয়ে যাবে।
ফলশ্রুতিতে তারা আমাকে বুঝতে সুবিধা হবে, উনি বিরক্ত হবে না, উনি বলবে আচ্ছা এই ধরনের ওকে, তাহলে তো আমার যদি ব্যাংকিং এর কোনো কোনো ব্যাংকে এই সিভি দেওয়া হয় তাহলে উনি তো চিন্তা করবে যে ওকে তাহলে তো একে আমার কাজে লাগবে, তাহলে একে আমি নেই। এইটা হলো গিয়ে আপনার সামারি অর অবজেক্টিভ। আচ্ছা, যেহেতু আপনাদের এটা হলো সামারি, আমি ওইটার সাথে একসাথে অবজেক্টিভও শেষে এক লাইনে যোগ করে দিয়েছি যে আমি যদি হলে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে আমার অবজেক্টিভ হচ্ছে যে আরো ফার্দার ভালো কোনো একটা সুযোগ গ্র্যাব করা যেখানে আমি নিজেও শিখতে পারবো এবং প্রয়োজনে আরো শেখার মাধ্যমে প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবো এবং নিজেকেও সমৃদ্ধ করব, অবজেক্টিভ বলে দিয়েছি। এখন আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনাদের বেশিরভাগেরই এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে? এখন যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কি করবেন? যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের, যেমন এখানে আপনাদের অনেকেরই চাকরির এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনারা কি করবেন? আপনারা লিখবেন এই সামারিতে এইভাবে, ঠিক আমি যেভাবে বললাম আমারটা সেইভাবেই লিখবেন যে আমি অমুক, আমি এই সাবজেক্টে পড়াশোনা শেষ করে এখানে হলো গিয়ে চাকরি করে আসছি। যেমন বিকন ফার্মাসিউটিক্যাল একজন ছিলেন না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার। হ্যাঁ, আপনি বিকন, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি জানো? স্যার আমি মাস্টার্স কমপ্লিট করেছি স্যার। কোন সাবজেক্টে? স্যার বাংলা সাবজেক্টে। বাংলায়। কোন কলেজ থেকে? স্যার টঙ্গী সরকারি কলেজ থেকে। আচ্ছা, আর কত দিনের এক্সপিরিয়েন্স, বিকন ফার্মাসিউটিক্যাল এক্সপিরিয়েন্স কত দিনের? স্যার বিকনে স্যার ১.৫ বছর স্যার, ১৮ মাস। ১.৫ বছরের। আচ্ছা, জি স্যার। তাহলে তাহলে আপনার যদি সামারি লিখতে হয় তাহলে আপনার সামারিটা আপনি লিখবেন এইভাবে যে আমি মোহাম্মদ তাজমিন তামিম। জি জি স্যার। হুম, আচ্ছা, আমি মোহাম্মদ তাজমিন তামিম, আম, আম, বাংলায় অনার্স না মাস্টার্স দুইটাই? শুধু মাস্টার্স স্যার টঙ্গী কলেজ থেকে। আচ্ছা, আমি টঙ্গী কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে বিকন ফার্মাসিউটিক্যালে ১.৫ বছর এসআর হিসেবে নিয়োজিত ছিলাম। আমি বর্তমানে সেলস রিলেটেড সেলস সেক্টরে কোনো বেটার অপরচুনিটি খুঁজছি যেখানে আমি আমার বিগত বিকন ফার্মাসিউটিক্যাল থেকে যে এক্সপেরিয়েন্স সেটা কাজে লাগানোর পাশাপাশি নতুন কিছু শিখতে পারবো প্রতিষ্ঠান থেকে। এছাড়া আমি আরো নিত্য নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ আছে যেহেতু, সুতরাং সেগুলো আমি আরো শিখে প্রতিষ্ঠানকে কন্ট্রিবিউট করব এবং সেই সাথে আমার নিজের স্কিল এবং অপরচুনিটি কিভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারেও আমি কাজ করব। আপনার ক্যারিয়ার সামারি হবে অনেকটা এরকম, ঠিক আছে? এছাড়াও জি স্যার। এছাড়াও আপনারা যদি চ্যাট জিপিটি কে ভালোভাবে প্রম্পট করতে পারেন তাহলে চ্যাট জিপিটিও আপনাকে একটা সুন্দর ক্যারিয়ার সামারি লিখে দিতে পারে। আর যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তারা কি করবে? তারা ক্যারিয়ার অবজেক্টিভ লিখবে, কারণ তাদের তো কোনো সামারি নেই। তখন সে লিখবে যে আমি একজন, যদি আপনারই ইয়া হতো, কি যেন বলে, ধরেন কোনো বিকন ফার্মাসিউটিক্যালে কোনো এক্সপিরিয়েন্স না থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে জিনিসটা এইভাবে লিখতাম যে আমি তাজমিন তামিম, বাংলা, টঙ্গী কলেজ থেকে বাংলা মাস্টার্স করেছি। আমার অবজেক্টিভ হচ্ছে যে একটি ফার্মাসিউটিক্যাল, ধরেন আপনি এসআর হিসেবেই অ্যাপ্লাই করবেন কোনো কোম্পানিতে, বিকন ফার্মাসিউটিক্যাল, তখন আপনি লিখবেন যে আমার ইচ্ছা হচ্ছে যে আমি কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব, কেননা আমার কাছে মনে হয় যে সেলসের কাজ একটা চ্যালেঞ্জিং কাজ এবং সেটা আমার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে চ্যালেঞ্জ নেয়ার, এবং আমি প্রত্যাশা করি যে এইখানে কাজ করে আমি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং আমার মধ্যে যে কাজ করার অনুপ্রেরণা আছে সেটাকে আমি কাজে লাগিয়ে আমি আপনার কোম্পানিকে কন্ট্রিবিউট করতে পারবো, সেই সাথে আমার নিজের উন্নতির জন্য আমি চেষ্টা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস শুনলাম, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকলে কি হবে, এক্সপিরিয়েন্স না থাকলে কি হবে। তাহলে কি দুইটা জিনিসই মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হলো এই যে সিভিটা আমাদের এখানে তো বেশিরভাগ 2 পেজ 3 পেজের সিভি হয়, আর আপনি স্যার যেভাবে বলতেছেন এটা তো স্যার দেখছি যে বাইরের দেশে যে সিভি গুলা করে 1 পেজের ভিতরে সব ডিটেলসে মানে 1 পেজে দেওয়া থাকে, চোখের সামনে মানে দেখতে পারে আর কি। তা ওইভাবে সিভিটা করলে বেটার হবে না 2-3 পেজে, বা অথবা একটা ডেমো দিলে ভালো হয়? মূল ব্যাপার হচ্ছে সিভি, আপনাদের সিভি আসলে খুব বেশি বড় হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? 1 পেজে খুব বেশি বড় হওয়ার সুযোগ নেই, 2 পেজ হতে পারে সর্বোচ্চ, এর বেশি হবে না। 1 পেজে দিলে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে 1 পেজে দিলে কনজেস্টেড হয়ে যায়, তো এটা অনেকে আবার বিরক্ত হয়, ঠিক আছে? যেমন আমি 1 পেজেই প্রেফার করি যে যদি 1 পেজে হতো তাহলে তুলনামূলক ভালো হতো, ঠিক আছে? কিন্তু এটা অনেকেই হ্যাঁ, দেখা গেল বাইরের যে দেশগুলো তো দেখি স্যার 1 পেজেই সিভিটা ওরা ইয়ে করে আর কি। হ্যাঁ, কিন্তু এখানে আমি দেখেছি যে লোকালি অনেকে হয়তো অনেক সময় বিরক্ত হয় যে এত কনজেস্টেড কেন, এটা কি আর জায়গা ছিল না, বা আরেক পেজে গেলে কি সমস্যা হতো? কিন্তু আসলে যেটা হয় সেটা হচ্ছে
আপনি এক পেজ হলে দেখতে সুবিধা হয়, একবার হাতে নিয়ে টোটাল ডিসিশন নিয়ে ফেলা যায়, বারবার পেজ উল্টানো লাগে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে এক পেজ থেকে 2 পেজ হলে খুব একটা সমস্যা নেই। তবে চেষ্টা করতে হবে যে অনেক মানে আজীরা কথা যেন না থাকে। অপ্রয়োজনীয় এবং বাহুল্য কথা আমরা রাখবো না এটার মধ্যে। ঠিক আছে? যতটুকু সম্ভব কম্প্যাক্ট করব। লোকজনের যাতে বিরক্তি না হয়, কারণ যারা দেখে তাদেরকে অনেক সিভি দেখতে হয়। সুতরাং তাদের যাতে বিরক্তিটা না আসে। তাহলে যেটা বলছিলাম, সামারি এবং অবজেক্টিভটা এটা কি ক্লিয়ার মোটামুটি? জি স্যার। সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা। তো আচ্ছা, সামারি বা অবজেক্টিভ, তার মানে সামারিতে কি হবে? সামারিতে হচ্ছে আপনি যদি কাজ এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপেরিয়েন্স দিয়ে দিবেন। সেই এক্সপেরিয়েন্স সহ আপনি হলো গিয়ে আপনার কথাগুলো বলবেন, কি কাজ করে আসছেন। আর যদি না থাকে তাহলে আপনি কি করতে চান আসলে অবজেক্টিভটা, এটা ভবিষ্যতে কি করতে চান, আপনি কিভাবে ওই কোম্পানিকে কন্ট্রিবিউট করবেন, সেই জিনিসটা তুলে ধরা লাগবে। আসলে ওনাকে দেখাতে হবে যে এই যেই সিভি যিনি পড়বেন তাকে দেখাইতে হবে যে আপনার মাধ্যমে তার কোম্পানির উপকার হবে, তাহলে উনি আপনাকে হায়ার করবেন। ঠিক আছে? এই জিনিসটাই স্যার প্রমাণ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার রিজভি স্যার বলছিল যে এটিএস ফ্রেন্ডলি সিভি, ওটা কিরকম হয়? এটিএস এটিএস ফ্রেন্ডলি সিভির কথা বলছিল, মানে সিভি গুলো এটিএস সিস্টেমে হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অটোমেটেড ট্র্যাকিং সিস্টেম। অটোমেটেড ট্র্যাকিং সিস্টেম। আচ্ছা, এটিএস ফ্রেন্ডলি আপনি মূল ব্যাপার হচ্ছে এটার জন্য আপনার যে সার্কুলার হয় সেই সার্কুলারটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? সার্কুলার স্যার ভালোভাবে যারা পড়তে হবে। সাধারণত এই সার্কুলার মধ্যে বলা থাকে বেশিরভাগ সময় যে আপনার পদ হচ্ছে অমুক। ধরেন পদ হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? তাহলে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার সিভির ভিতরে সিভির ভিতরেও সেলস রিপ্রেজেন্টেটিভের কথাটা উল্লেখ থাকতে হবে। ঠিক আছে? যে কোনো না কোনো জায়গায় সেলস রিপ্রেজেন্টেটিভের জায়গা উল্লেখ করতে হবে। যেমন আমি কি বললাম, সামারিতে। সামারিতে আপনি যদি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটার মধ্যে সামারিতে লিখেন যে আমি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে আসছি। এক, ধরেন আপনার কোনো অভিজ্ঞতা নাই কাজ করার। অবজেক্টিভে আপনি লিখেন যে আমার ইচ্ছা হচ্ছে যে আমি একজন সেলস রিপ্রেজেন্টেটিভ হব বা সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করব। বোঝা গেছে? তাহলে যেটা হলো কি, এটা অনেকটা হলো ওই যে আপনারা এসইও এসইও সম্পর্কে জানেন কিনা? এই যে ইয়ার ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এসইও করে যে জি স্যার। এই সম্পর্কে আইডিয়া জি আছে? স্যার। জি হ্যাঁ, এটা অনেকটা এসইওর মতো। ঠিক আছে? যে ওয়ার্ড গুলো ধরে, কিওয়ার্ড গুলো ধরে তারা ঘাটাঘাটি করবে বা সার্চ করবে, সেই কিওয়ার্ড গুলো থাকা। তারপরে যখন আপনি আপনার ফাইলটা মানে দ্যাট মিনস সিভির ফাইলটা নেমিং করবেন, নাম দিবেন, তখন এটার মধ্যে সেলস রিপ্রেজেন্টেটিভ আন্ডারস্কোর আপনার নাম, ঠিক আছে, এইভাবে দেন, যাতে সার্চ করলে আমি যখন এতগুলোর মধ্যে সার্চ করবো তখন সেলস রিপ্রেজেন্টেটিভের যাতে আপনার সিভিটার প্রথম দিকে চলে আসে। তাহলে স্যার অনেকে দেখি যে একটা সিভি দিয়েই অনেক চাকরিতে আবেদন করে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় এটা প্রত্যেকটা একেবারে চাকরির ভুল জন্য পদ্ধতি। আলাদা আলাদা ভাবে সিভি তৈরি করতে হবে কেন? 100%, 100%। আপনি কি মানে ইয়া করেন নাকি, ওই যে কি যেন বলে, বিয়ের সময় মানুষ যে পোশাক পরে, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে, অফিসে যে পোশাক পরে, বাসায় যে পোশাক পরে, সব এক নাকি? সব জি তো না। কখনোই এক না। তো সুতরাং সিভিও সব জায়গায় এক দেওয়া যাবে না। হ্যাঁ, হতে পারে যে কয়েকটা কোম্পানির জন্য সিভি আপনার খুব বেশি চেঞ্জ করা লাগলো না। ঠিক আছে? কিন্তু যদি ডিফারেন্ট হলে গিয়ে চাকরি হয় তাহলে অবশ্যই সিভি একটু চেঞ্জ করতে হবে। আর কভার লেটার তো অবশ্যই চেঞ্জ করতে হবে। বুঝা গেছে? নামাজ কয়টায়? স্যার। 5টায়? জি স্যার। তাহলে নামাজ পড়ে আসেন সবাই নাকি? 4:58 বাজে না? জি টাইম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে নামাজ পড়ে আসেন 10 জি মিনিটের মধ্যে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। সাফি
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা যারা মাদ্রাসায় পড়েছি আর কি, তো আমরা তো প্রায় 1 বছর, মানে আমি নিজে আর কি 1 বছর চাকরি করছি মাদ্রাসায়। তো আমার সিভিটা স্যার কি মানে কেমন হতে পারে আর কি, একটু যদি বলতেন। মানে আমাদের তো এই লাইনে এক্সপিরিয়েন্স নাই আর কি, সেই জন্য। না, লাইনের তো কোনো বিষয় না, আপনি কোন লাইনে আছেন সেটা ইম্পর্টেন্ট না তো, বা কোন লাইনে ছিলেন, যা বলছি এটার মধ্যেই হবে। তার মানে আপনি বলবেন যে আপনি কি কোন কিসে পড়াশোনা করছেন, যে আমি মাদ্রাসায় কি পড়াশোনা করছেন। জি, মাস্টার্স শেষ করবেন, দাওরা হাদিস শেষ। হ্যাঁ, দাওরা হাদিস। তো আপনি বলবেন যে আমি অমুক দাওরা হাদিস সম্পন্ন করে আমি এই জায়গায় এতদিন চাকরি করেছি, এই চাকরি করেছি, এখানে হলো গিয়ে আমি এই কাজ করেছি, এতদিনের অভিজ্ঞতা আছে আমার, তো আমি এইটা করতে চাই। এখন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে কে কোনটা কাজে দিবেন। এখন আপনি সেলসে কাজ করতে যেতে চান, ঠিক আছে, সেলসে কাজ করতে যেতে চান, আপনি এই মাদ্রাসায় কাজ করছেন। মাদ্রাসায় কিসের চাকরি ছিল এটা? এটা স্যার মানে টিচার আর কি, হেলথ খানা টিচার, হাফিজি বিভাগের। জি হ্যাঁ, টিচার। এখন আপনাকে কিন্তু ওনারা প্রশ্ন করবে যে আপনি লিখলেন যে হলো গিয়ে আমি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে চাই। এখন আপনাকে কিন্তু ওনারা প্রশ্ন করবে যে আপনি ছিলেন হলো গিয়ে মাদ্রাসার টিচার, আপনি কিভাবে মানে সেলসের কাজ করবেন, এবং আপনার এই মাদ্রাসা চাকরির এক্সপেরিয়েন্স কিভাবে আমাদেরকে আসলে হেল্প করবে। জি স্যার। ঠিক আছে, তো এটা যখনই বলবে তখন আপনাকে কিন্তু সেটা এস্টাবলিশ করতে হবে যে কিভাবে আসলে মাদ্রাসার চাকরি আপনার সেলসের ক্ষেত্রে হেল্প করবে। এটা একটা তুলনা দিলাম, যে কোনো চাকরিতে যদি আপনি যখন একটার সাথে একটা রিলেভেন্ট হবে না, এমন এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স একটার সাথে একটা রিলেভেন্ট না, ঠিক আছে, তো এটা যখনই দিবেন তখনই আপনার কাছে বলবে যে আপনার যে আগে যে কাজ করে আসছেন বা আপনি এক্সপিরিয়েন্সের কথা লিখছেন, এইটার সাথে এটা সম্পর্ক কি বা এটা কিভাবে কাজে আসবে। আপনাকে কিন্তু তখন এটা প্রমাণ করতে হবে বা এটা বুঝায় বলতে হবে যে কিভাবে কাজে আসবে। যেমন আমি বলি যে সেলসের সাথে মাদ্রাসার কাজের মানে সম্পর্ক কি বা কিভাবে কাজে আসবে, আপনি একটু বলেন তো আমাকে। স্যার এটা হচ্ছে যে মনে করেন যে স্যার আমি তো সেখানে মতো মাদ্রাসার মানে টিচারের দায়িত্বে ছিলাম আর কি। তো এরকম একটা অবস্থায় তো আসলে স্যার মানে সেলস করা বা কোনো এই বিষয়ে তো আসলে কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার মতো মানে অপশন ছিল না স্যার। মানে সারাদিন দেখে গেছে যে শুধু একটা মানে টিচিং বলেন বা ছাত্রদের পিছনে আর কি সময় ব্যয় করা লাগতো। ওখানে তো স্যার মানে বাইরে অথবা কোনো অন্য কোনোভাবে সেলস বা মানে বিজনেস করার অপশন ছিল না আর কি। তো এটা তো স্যার মানে এক প্রকার অসম্ভব জিনিস। এখন এটা কিভাবে বলবো আর কি। হুম, এইটাই এই যে হচ্ছে আসলে আপনি যে মাথা খাটাইলেন না, এটাই হলো এটার প্রবলেম। সেটা হলো আপনি সেলসের সাথে টিচিং সব জবের যথেষ্ট সম্পর্ক আছে, আপনি এটা মাথা খাটাইলে এই জিনিসটা বুঝতে পারতেন। ঠিক আছে, সেটা হচ্ছে জি স্যার। আপনি টিচিং এ প্রচুর লোকজনের সাথে কথা বলা লাগে, তাই তো? জি স্যার। জি আপনি বিভিন্ন স্তরের স্টুডেন্টের সাথে কথা বলছেন, এক। দুই হচ্ছে আপনার কথা বলার অভ্যাস আছে বিভিন্ন জি স্যার। লেভেলের, সোসাইটির বিভিন্ন স্তর থেকে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে এবং বিভিন্ন সাইকোলজির ছেলে মেয়েরা আসতো, ঠিক আছে, জি তাদেরকে আপনি অবশ্যই। শিখাইছেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কথা বলতে হতো প্রতিনিয়ত, দুই। এবং সেই কথা কি বলতে স্টুডেন্ট সেই কথাটা, দুই, ঠিক আছে। জি এবং তৃতীয় ব্যাপার হচ্ছে যে জি স্যার। আপনি একটা অর্গানাইজড পরিবেশে কাজ করে কিভাবে কাজ করতে হয় সেটার অভিজ্ঞতা আছে, তাহলে তিনটা জিনিসই আপনার কাজে লাগতে পারে। যে কোনো জিনিসকে এইভাবে কনভার্ট করার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসগুলো কিভাবে সেলসে কাজে লাগতে পারে। জি স্যার। একটা হচ্ছে সেলসের বিভিন্ন স্তরে আপনার গেছেন যে দেখছেন না বিভিন্ন স্তরে মানুষের সাথে কাজ করা লাগে। জি অবশ্যই।